নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। চলো আজকে আমরা শিখব খনিজ আর আকরিক কাকে বলে। কিন্তু এটা তার আগের দিন আমরা শিখে নিয়েছি যে খনিজ কোনগুলো, যেগুলো ধরো এই আমি একটা ছবি এঁকেছি, দেখো এখানে এই যে নিচের যেটা থাকবে, ধরো মাটির নিচে বিভিন্ন রকমের ধাতুর সাথে বিভিন্ন রকমের বালি, মাটি, কাদা এইসব মিশ্রিত অবস্থায় থাকে। যখন এই মাটির নিচে বালি, কাদা মিশ্রিত অবস্থায় থাকবে, এই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে বালি, কাদা, মাটি অবস্থায় মিশ্রিত রয়েছে, এইটাকে বলা হবে খনিজ। যখন বালি, কাদা মিশ্রিত অবস্থায় থাকবে, এটা আমরা আগের দিন শিখেছিলাম, এইটাকে কি বলা হবে? এটাকে বলা হবে খনিজ। এবার এই খনিজ থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে আমরা যেটা পাই সেটাকে বলবো আমরা আকরিক। বোঝা গেল? পদ্ধতির মাধ্যমে যখন এই যে খনিজ থেকে মাটির নিচে যখন আমরা প্রসেস করে বা পরিশোধন করে যেটা পাই, এটাকে বলা হয় আকরিক। এই পদ্ধতিটাকে বলা হয়, যে পদ্ধতিতে খনিজ থেকে আকরিক পেলাম, সেটাকে বলা হয় ধাতু নিষ্কাশন। মানে ধাতু বের করে নেওয়া। নিষ্কাশন মানে কি? বের করে নেওয়া। তাহলে ধাতু নিষ্কাশন কাকে বলে? যে পদ্ধতিতে খনিজ থেকে আকরিক নিষ্কাশন করা হয় তাকে বলা হয় ধাতু নিষ্কাশন। নিষ্কাশন মানে বের করে নেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ এটা বালি, কাদা অবস্থায় ছিল, এটার থেকে কি করা হচ্ছে? এইটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, তুমি দেখো এটা কিন্তু বালি সব কটা মাটির নিচে রয়েছে, এবং সেই মাটির নিচ থেকে আকরিক বার করে নিচ্ছি, এরকম কিন্তু সবসময় পসিবল না, কখনোই পসিবল না। কি হয়, এটার জন্য সবসময় মনে রাখবে, এই পরিশোধন করতে কিন্তু দুটো জিনিস দরকার। সেটা হচ্ছে সহজে ও লাভজনকভাবে। মানে কি? দেখো, আমি মাটির নিচে এতটা মাটি, বালি, কাদা মিশ্রিত অবস্থায় রয়েছে যে আমার তার বার করতে গিয়ে আমি পেলাম হয়তো 10 টাকার, এটা পেলাম 10 টাকার। আমার এটা পরিশোধন করতে, এটা থেকে এটা বার করতে আমার 50 টাকা খরচ হলো। আমাকে একটা কথা বলো, তাহলে কেউ করবে? কখনোই করবে না। তাহলে আমার কি লাভ হলো? লাভ হলো না। এবং ধরো একটা প্রসেসে, এটা সহজ প্রসেসে হচ্ছে না, বিরাট অনেক খাটাখাটনি করে তবে এটাকে পরিশোধন করা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে, তাহলে মানুষ করবে? কখনোই করবে না। তাহলে মনে রাখবে, সহজে হতে হবে। দুটো টার্ম ভালো করে মনে রাখবে, সহজে বার করতে হতে পারে এই খনিজ থেকে আকরিক, এবং লাভজনকভাবে করতে হবে। যাতে লাভ হয়। এমন হলো যে আমার 50 টাকা খরচ হলো, দিয়ে আমি বিক্রি করবো, যেটুকু ধাতু বেরোলো, এইটুকু বেরোলো, এটা আমি 10 টাকায় বিক্রি করব, তাহলে আমার কোনো তো লাভ নেই। তাহলে সেই জন্য মনে রাখতে হবে, অবশ্যই খনিজ থেকে আকরিক বার করতে গেলে, অর্থাৎ ধাতুটাকে, আকরিক বলতে কি, এর মধ্যে অনেক ধাতু কি ছিল? ধাতু ছিল আর অপদ্রব্য ছিল। অপদ্রব্য বলতে ওই বালি, কাদা, মাটি। এখান থেকে এখন শুধু এই যেটা পেলাম, এটা কিন্তু শুধু অনলি ধাতু। যেটা পেলাম এটা ধাতু, এর মধ্যে থেকে অপদ্রব্য বার করে দেওয়া হয়েছে। এই পদ্ধতিকে বলা হয়, যে ধাতুটা পেলাম এই ধাতুটার নাম কি হয়ে গেল? এই ধাতুটার নাম হয়ে গেল আকরিক। ক্লিয়ার হলো কি বললাম? অর্থাৎ যে পদ্ধতিতে সহজে এবং লাভজনকভাবে ধাতু বের করে নেওয়া হয়, এর মধ্যে থেকে অপদ্রব্য ছিল আর ধাতু ছিল, তার মধ্যে থেকে কি করলাম? এর মধ্যে থেকে ধাতুটা বার করে নিলাম। তাহলে এই যে প্রসেস যেটা পেলাম, সেটাকে কি বলা হচ্ছে? এইটার এখন নাম হয়ে যাবে, যেহেতু আমি সহজভাবে পেয়েছি এবং লাভজনকও হয়েছে, ধাতুটা বার করে নিয়েছি, তাহলে এইটাকে বলা হবে আকরিক। এটাকে কি বলা হবে? আকরিক। আর এই লোকটাকে কিন্তু নাম দেওয়া হবে খনিজ, কারণ মাটির নিচে অবস্থায় ছিল আর ওপরে বার করে নিয়েছো পরিষ্কার করে, এইটাকে বলা হবে আকরিক। দেখো, আমি যদি একটা জিনিস তোমাকে একটা বলে দিই ভালো করে, ধরো লোহা, বা এটা কি যেন ইংরেজিতে কি বলা হয়? আয়রন, তাই তো? লোহা বা আয়রন, এটা কিন্তু এই মাটির নিচে, ধরো এই মাটির নিচে 3টে অবস্থায় থাকে। এক হচ্ছে রেড হেমাটাইট, আরও অবস্থানে থাকে, কিন্তু আমি 3টে জিনিস বোঝাচ্ছি। ম্যাগনেটাইট, আর একটা থাকে, সেটা হচ্ছে আয়রন পাইরাইটিস। এবার তোমাকে আমি এইগুলোর স্পেলিং, সংকেতগুলো একটু বলে দিই। দেখো, এই দুটো মনে রাখা খুব ইজি। সে হচ্ছে রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট। নাম শুনে বুঝতে পারছো অনেকটা একই হবে। তাহলে এর সংকেত হবে Fe2
O3। এবার দেখো এখানের ক্ষেত্রে কি একটা করে বেড়ে যাবে, 2 ছিল এটা হয়ে যাবে 3, ও 3টে ছিল হয়ে যাবে 4টে। খুব মনে রাখা ইজি। তাহলে রেড হেমাটাইট Fe2O3, ম্যাগনেটাইট একই রকমের নাম, শুধু একটা করে Fe বেড়ে যাচ্ছে, একটা করে অক্সিজেন বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটাইট। এই দুটো আর একটা জিনিস সেটা পাওয়া যায়, সেটা হচ্ছে FeS2। ইন্টারেস্টিং জিনিস দেখো, এই দুটো থেকে সহজে বার করা না, এটা সহজে এবং সহজলভ্যভাবে এই দুটো বার করে নেওয়া যায়, কিন্তু এই লোকটাকে ওপরে নিয়ে যেতে গেলে অনেক কস্টিং লেগে যায়। সেই জন্য এইটা কিন্তু আকরিক বলা যাবে না, এইটা শুধু অনলি খনিজ রূপেই থাকে। খনিজ মানে কি, এটার থেকে লোকে আর এটার থেকে নোংরা পরিষ্কার করে লোহা বার করতে চায় না। কী অবস্থা, কারণ লোহা বার করতে গেলে এতে প্রচুর পরিমাণে খরচ হয়ে যাবে এবং এটা সহজে পাওয়া যাবে না। ওই যে কোম্পানি করতে যাবে যে এটার থেকে নোংরা বার করে আমরা চলো আমরা এটা থেকে নোংরা বার করে আয়রন পাইরাইটিস থেকে আমরা এটাকে পরিশোধন করি, নোংরাটা বার করি, কিন্তু তার জন্য অনেক কস্টিং লেগে যাবে, সহজলভ্য হবে না, লাভজনক হবে না। যে কোম্পানি বার করতে যাবে তার লাভ হবে না, তাহলে এ করবে, কখনোই লাভ হবে না, মানে করবে না, কখনোই সম্ভব নয়। সেই জন্যে এই দুটোকে বার করা যায়, তাই এই দুটোকে বলা হবে আকরিক। কিন্তু এইটা কিন্তু মনে রাখবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট, যে আয়রন পাইরাইটিস কিন্তু আকরিক নয়। মনে থাকবে কি বললাম, আয়রন পাইরাইটিসটা কিন্তু আকরিক নয়, কারণ আয়রন পাইরাইটিস থেকে সহজে আর লাভজনকভাবে লোহা মানে নিষ্কাশন করা সম্ভব হয় না। তাই এইটাকে আয়রন পাইরাইটিসকে আকরিক বলা চলে না, এটা অনলি কী রূপে থাকে, খনিজ রূপে থাকে, এটা সবসময় খনিজ রূপে থাকে। তাই পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে, এই প্রশ্নটা সেটা হচ্ছে সমস্ত আকরিক খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। মনে থাকবে কি বললাম, এটা খুব আসে পরীক্ষায়, যে সমস্ত আকরিক খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। উদাহরণ হিসাবে বলবে যে আয়রনের 3টি খনিজ অবস্থায় যখন থাকে, যখন রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস, এইগুলোর মধ্যে এই দুটো রেড হেমাটাইট ও ম্যাগনেটাইট থেকে সহজে এবং সুলভে আয়রন বা লোহা নিষ্কাশন করা সম্ভব হয়, কিন্তু এই আয়রন পাইরাইটিস এই লোকটা থেকে কিন্তু সহজে বার করা সম্ভব হয় না। FeS2 এটা হচ্ছে আয়রন পাইরাইটিস, এটা তাহলে মাটির নিচেই থেকে যায়, এটার থেকে কেউ বার করতে চায় না, আর মাটির নিচে থাকলে তাকে আমরা কি বলে ডাকি, খনিজ বলে ডাকি। তাই আয়রন পাইরাইটিস একটি খনিজ, এটি একটি আকরিক নয়। কি বললাম, বোঝা গেল? এইবার তাহলে কোন কোন পদার্থ থাকে, তাহলে তো আমরা লোহার ক্ষেত্রে জেনেই গেলাম। লোহার ক্ষেত্রে দুটো জিনিস থাকে, দুটো জিনিস থেকে লোহা বার করা সম্ভব হয়, সেটা হচ্ছে রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট। এই দুটো পদার্থ থেকে কিন্তু বার করা যায়। তাহলে রেড হেমাটাইট ও ম্যাগনেটাইট এই দুটো হচ্ছে লোহার দুটি আকরিক। চলো তাহলে এরপরে আসি হচ্ছে আমাদের খনিজ আর আকরিকের 3টে পার্থক্য দেখি। খনিজ ও আকরিকের 3টে পার্থক্য যদি পরীক্ষায় আসে কি লিখবে, দেখো খনিজ কোন জায়গায়, খনিজ কাকে বলা হয়, যেটা মাটির নিচে, 1 নম্বর খনিজটা কি মাটির নিচে থাকছে, তাহলে খনিজটা হচ্ছে মাটির নিচে কি অবস্থায় থাকে, যৌগ অবস্থায় থাকে, মাটির নিচে যৌগ অবস্থায় থাকে। আর আকরিকটা কি অবস্থায় থাকে বলো, আকরিকটা এই খনিজ থেকে কি করা হয়, সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা সম্ভব, ধাতু নিষ্কাশন করা হয়। কি বললাম, বোঝা গেল? 1 নম্বর গেল। 2 নম্বর, সব খনিজ এটা একটুখানি, এটা আমরা কি দেখেছি, সমস্ত আকরিকই কি খনিজ, কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। তাহলে এই পয়েন্টটা আমরা এখানে লিখতে পারবো। 2 নম্বর পয়েন্টে আমরা লিখবো কি, সমস্ত খনিজ আকরিক নয়। আর
এখানে কি লিখব, সমস্ত আকরিকই, 2 নম্বর পয়েন্ট এখানে চলে আসবে, সমস্ত 2 নম্বর, সমস্ত আকরিকই হচ্ছে খনিজ, এটা 2 নম্বর। আচ্ছা 3 নম্বর কি বলতে পারি, খনিজ থেকে সহজে অপদ্রব্য দূর করা যায় না, কিন্তু এটা থেকে কি অবস্থায় যায়, অবশ্যই যায়, সহজে দূর করা যায়। আমরা লিখলাম না, তুমি লিখে নেবে, সহজে খনিজ থেকে অপদ্রব্য দূর করা যায়। 4 নম্বর, আচ্ছা বলো তো, ওই যে আয়রন পাইরাইটিস, উদাহরণ যদি বলা যায়, উদাহরণ দাও, তাহলে কি হবে, আয়রন পাইরাইটিস কিন্তু একটি কি, FeS2, আয়রন পাইরাইটিস কিন্তু একটি খনিজ। আর আকরিকের উদাহরণ কি বল, রেড হেমাটাইট দিতে পারো, ম্যাগনেটাইট দিতে পারো। আচ্ছা আমি রেড হেমাটাইট দিই, রেড হিমাটাইট Fe2O3, রেড হিমাটাইট হলো একটি আয়রনের আকরিক, বোঝা গেল। এবার এটা তো আয়রনের গেল, এবার চলে আসি হচ্ছে কপার বা তামা। আমাদের চারটেই আছে, আমরা শিখেছি, তাহলে আমরা একটুখানি পাট করে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আয়রন মানে তোমরা জানো, আয়রন মানে লোহা, তারপরে হচ্ছে কপারকে কি বলা হয়, কপারকে তামা, জিঙ্ক এটা কি বলা হয়, দস্তা, জিঙ্কে কি বলা হবে, দস্তা। আর অ্যালুমিনিয়ামকে জানো, অ্যালুমিনিয়ামে বলা হয় অ্যালুমিনিয়াম। এর আকরিকগুলো একটুখানি দেখি, এর আকরিকগুলো 3টে আকরিক লক্ষ্য করো। 1 নম্বর কি কি দেখলাম আমরা এখনই, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, মনে রাখবে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, এদের ইয়েটাও দেখেছি আমরা, Fe2O3, ম্যাগনেটাইট হচ্ছে Fe3O4, একটা করে Fe বাড়ছে, O4ও বাড়ছে, এটা হচ্ছে ম্যাগনেটাইট। আর একটা পড়তে পারো, কিন্তু এই দুটো মনে রাখবে যে সবচেয়ে বেশি। আচ্ছা এর মধ্যে প্রধান আকরিক, আয়রনের যদি বলে প্রধান আকরিক, মনে রাখবে আয়রনের প্রধান আকরিক হচ্ছে রেড হেমাটাইট, এই লোকটা হচ্ছে প্রধান আকরিক, রেড হেমাটাইট, এটা অবশ্যই মনে রাখতে হবে। আয়রনের প্রধান আকরিক হচ্ছে রেড হেমাটাইট। এছাড়াও আর একটা পদার্থ আছে, সেটা হচ্ছে আকরিক আছে, যেই আকরিকটার নাম হচ্ছে স্প্যাথিক আয়রন, এটা খুব কম আসে, এটা মনে যদি থাকে ভালো, স্প্যাথিক আয়রন, কিন্তু এই দুটো অবশ্যই পড়বে। স্প্যাথিক আয়রন এর সংকেত যদি জানতে চাও বলবো FeCO3, খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দুটো অবশ্যই পড়বে, রেড হেমাটাইট ও ম্যাগনেটাইট। কি বললাম বুঝতে পারলে? এবার চলে আসি নেক্সট পোর্শন। নেক্সট পার্টে আমরা দেখব কপারের আকরিক। কপারের 3টে আকরিক, 1 নম্বর আকরিক, 2 নম্বর আকরিক। চলো 1 নম্বর আকরিক, সেটা হচ্ছে কপার পাইরাইটিস। ওই পাইরাইটিস আগেরটা যেমন আয়রন পাইরাইটিস, যদি ভালো করে দেখো আয়রন পাইরাইটিস কিন্তু আকরিক নয়, কিন্তু কপারের যে পাইরাইটিস ওটা কিন্তু আকরিক, মানে কপার পাইরাইটিস থেকে সহজে পাওয়া যায়। যদি এর সংকেত জিজ্ঞেস করো তাহলে হবে Cu2S Fe2S3, বললাম কপার পাইরাইটের সংকেত এইটা। এবার হচ্ছে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কপার গ্লান্স। কপারের তাই কপার গ্লান্স, এগুলো মনে রাখতে হবে। কপার গ্লান্সের যদি এর সংকেত জিজ্ঞেস করো তাহলে হবে Cu2S, মনে রাখা, দেখো এইটুকু হবে, শুধু অনলি এইটুকু, Cu2S, এটাই হচ্ছে কপার গ্লান্সের সংকেত।
আচ্ছা, আর একটা যদি জিজ্ঞেস করো সেটা হচ্ছে কিউপ্রাইট। 3টে করে মনে রাখলেই হবে। কিউপ্রাইট, কপার থেকে কিউপ্রাইটের সংকেত Cu2। এবার আগেরটার যেমন ও হয়েছিল, এটা ও হবে না, এটা হবে Cu2S হয়েছিল, এস এর পরিবর্তে এবার নাম হবে Cu2O। মনে রাখা খুব ইজি আমার মনে হয়। এই 3টে মনে রাখবে। কপার পাইরাইটিস Cu2S Fe2S3, একই রকমভাবে কপার গ্লান্স, শুধু এইটুকু হবে, প্রথমটুকু হবে Cu2S, আর কিউপ্রাইটে হচ্ছে Cu2S এর পরিবর্তে ও। এই 3টে অবশ্যই মনে রাখবে। চলো জিঙ্কের ক্ষেত্রে দেখি। জিঙ্কের 3টে আকরিকের নাম। জিঙ্কের 3টে আকরিক হচ্ছে, জিঙ্কের 3টে আকরিক মনে রাখবে অবশ্যই। আচ্ছা, এটা বলা হলো না যে এর প্রধান আকরিক, প্রথমে লিখবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। কপার পাইরাইট হচ্ছে মেন আকরিকের। এবার চলে আসে হচ্ছে জিঙ্কের আকরিক। জিঙ্কের 3টে আকরিকের নাম বলি, দেখো। জিঙ্কের আকরিক হচ্ছে, জিঙ্ক দিয়েই নাম হবে, কপার দিয়ে যেমন নাম হয়েছিল, তাহলে এটা হবে জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইনটা পরে লিখছি, তাহলে তোমাদের পরপর নামকরণ করতে সুবিধা হবে। জিঙ্ক ব্লেড, তারপরে মনে রাখবে জিঙ্কাইট, জিঙ্ক দিয়ে জিঙ্কাইট আর ক্যালামাইন। আচ্ছা, এবার বলে আছে জিঙ্ক ব্লেডের সংকেত খুব সহজ। জিঙ্ক ব্লেড হচ্ছে ZnS, জিঙ্কাইটের সংকেত ZnO, আর ক্যালামাইনের সংকেত হচ্ছে ZnCO3। জিঙ্ক ব্লেড হচ্ছে ZnS, দেখো অনেকটা একই রকমের নাম, একটু মুখস্থ করে নেবে, খাতায় লিখে পড়তে হবে, আদারওয়াইজ এটা মনে থাকবে না। তাহলে 3টে প্রসেস বোঝা গেল। এবার দেখি হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের আকরিক। এই 3টে করে মনে রাখবে অবশ্যই। অ্যালুমিনিয়ামের 3টে আকরিক হচ্ছে বক্সাইট। আচ্ছা, এর প্রধান আকরিক যদি বলো, তাহলে এই যে এটা প্রথমটাই লিখবো আমি। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক একদম ছোটবেলায় পড়েছিলে, বক্সাইট। নামগুলো অনেকটা একই রকম, বক্সাইট, গিবসাইট মনে রাখবে। আর হচ্ছে ক্রায়োলাইট, এবার মুখস্থ করবে, বক্সাইট, গিবসাইট ও ক্রায়োলাইট। বক্সাইট এর সংকেত Al2O3 ডট 2 অণু জল, 2 অণু H2O, সহজ না? 2 অণু জল, Al2O3 2H2O। পরেরটা মনে রাখা, দেখো একদম একই রকম সংকেত, Al2O3 2 অণু না, এবার হচ্ছে দিয়ে দেবো আমরা 3 অণু জল, 3H2O, 3 অণু জল। আচ্ছা, তারপরে আরেকটা সংকেত বোঝা গেল। আগেরটাই বক্সাইট Al2O3 2H2O, কিপসাইট Al2O3 3 অণু জল, আর এটা মনে রাখবে AlF3 3NAF। এটা একটু মনে রাখতে হবে, একটু জটিল, কিন্তু তুমি দেখো আমি অনেক ইজি করে দিয়েছি। তুমি যদি দেখো নামগুলোর সংকেত সহজ যেগুলো করেছি, বাড়িতে একটু খাতায় লিখে একবার প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা নামের একটা সিমিলারিটি করে দিয়েছি, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এই 3টে করে আকরিক অবশ্যই পড়তে হবে। ক্লিয়ার হলো? এবার চলে আসি হচ্ছে আমরা, এই 3টে ভালো করে পড়ে নেবে। এবার চলে আসি হচ্ছে, আর যদি পরীক্ষায় নাম এবং সংকেত জানতে চাই সেগুলো বলবে। অনেক সময় এই বক্সাইটের আগেও আরেকটা জিনিস থাকে, জানো তো, যেটা আমি বলিনি, অনেক সময় দিতে পারে, সেইটা হচ্ছে, আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এই দুটো ভাইয়ের মতোই অনেকটা দেখতে হয়, সেটা হচ্ছে ডায়াস্পোর।
এবার বলতে পারো কেন না এদের মতো দেখতে, কোথায় নামের তো মিল নেই, নামের মিল নেই কিন্তু সংকেতের মিল আছে। আগেরগুলোই 2 অণু জল ছিল, H2O ছিল, এবার এইগুলোর মধ্যে থাকে Al2O3 1 অণু জল, মানে শুধু H2O 1 অণু জল থাকে, এদের মিল হচ্ছে এই জায়গাতে। তবে তোমার যদি মনে হয় যে মনে রাখতে পারবো না, তাহলে আমি বলবো এই 3টে করে আকরিক পড়ো এবং ওই সংকেতটা অবশ্যই পড়ো, কারণ সংকেতটা খুব আসে পরীক্ষায়। আচ্ছা, আর একটা টপিক বলে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ কাকে বলে? জারণ বিজারণ, দেখো জারণ কাকে বলে? যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন বর্জন মানে, আগে আমি তোমাকে বলি, ধরো কোনো একটা সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন বর্জন করে, মানে ছেড়ে দেয়, তাহলে কি হয় জানো তো? Na+। এবার বলতে পারো প্লাস মানে তো বেশি আছে, কিন্তু না, প্লাস মানে বিজ্ঞানের ভাষায় প্লাস মানে কারোর যদি মাথায় প্লাস থাকে তার মানে তার কম আছে। 2+ মানে দুটো কি কম আছে বলো তো? ইলেকট্রন। একটা প্লাস মানে হচ্ছে ইলেকট্রন কম, একটা ইলেকট্রন কম, আর 2+ মানে হচ্ছে দুটি ইলেকট্রন কম। আর বিজ্ঞানের ভাষায় প্লাস মানে মাথায় প্লাস মানে হচ্ছে কম, 2+ মানে দুটি ইলেকট্রন কম। আচ্ছা, যদি মাইনাস থাকে মানে হচ্ছে একটি ইলেকট্রন বেশি, 2- মানে হচ্ছে দুটি ইলেকট্রন বেশি। কি বললাম বুঝতে পারলে? তাহলে এনের থেকে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেলে তার মাথায় কি হয়ে যায়? ইলেকট্রনের যে কম আছে, একটা ইলেকট্রন কম আছে সেটা বোঝানোর জন্য প্লাস দেয়। ধরো আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাকে বলছি, ক্যালসিয়াম থেকে ধরো দুটো ইলেকট্রন চলে গেল, দুটো ইলেকট্রন চলে যাওয়া মানে কি? দুটো ইলেকট্রন কম আছে, তাই জন্য মাথায় হয়ে যাবে 2+। 2+ মানে হচ্ছে দুটো ইলেকট্রন কম আছে। বুঝতে পারলাম? তাহলে যদি কখনো বলে জারণ কাকে বলে, তাহলে বলবো যে প্রক্রিয়ায় পরমাণু বা আয়ন থেকে, পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে মানে ছেড়ে দেওয়া, বর্জন করে তাকে বলে। তুমি বলতে পারো যে স্যার আমি তো বুঝলাম পরমাণু থেকে এই যে যেমন সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে, এটা আমি বুঝতে পারলাম এক বা একাধিক মানে একটাও বেরোতে পারে ইলেকট্রন, দুটোও বেরোতে পারে বা একের বেশিও বেরোতে পারে, এটাও বুঝলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে আয়ন থেকে, এই যে এই কথাটা আপনি বললেন যে আয়ন থেকে কি বেরোয়? দেখো আয়ন থেকেও বেরোয়, যেমন Cu+ মানে তার একটা ইলেকট্রন কম আছে, আবার Cu+, ধরো এটা রয়েছে একটা ইলেকট্রন, তাহলে তার থেকে অনেক সময় এটার থেকেও একটা ইলেকট্রন বেরোতে পারে, বেরিয়ে গিয়ে একটা ইলেকট্রন কি এর প্লাস মানে কি কম আছে, আবার -E মানে কি আরও একটা কমে গেল, তাহলে তার মাথায় কত হয়ে গেল? তার মাথায় হয়ে গেল Cu2+, মানে একটা ইলেকট্রন তো কম ছিলই, আবার আর একটা ইলেকট্রন কি হয়ে গেল? এখানে কমে গেল। তাহলে আর একটা ইলেকট্রন কমে যাওয়া মানে কি বলতে পারি আমরা? যে হ্যাঁ, দুটো ইলেকট্রন কমে গেছে, তার মানে Cu2+। অর্থাৎ আয়ন থেকেও কিন্তু ইলেকট্রন বেরিয়ে যায়, শুধু যে ধাতু পরমাণু থেকে বেরোবে এর কোনো মানে নেই, অনেক সময় আয়ন থেকেও বেরোয়। আয়ন থেকে বেরোয় বলে এইটাকে বলা হয়, অর্থাৎ পরমাণু বা আয়ন থেকে যখন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তখন তাকে বলা হয়, এটাকে বলা হয় জারণ। মনে থাকবে কি বললাম? এটাকে বলা হয় জারণ। তাহলে বিজারণ কাকে বলে? ঠিক তার উল্টো কথা, আমরা যে জারণ শিখলাম ঠিক তার উল্টো কথা। চলো, বিজারণ কাকে বলে? বিজারণ কাকে বলে? উল্টো কথা যদি হয় তাহলে এক বা একাধিক ইলেকট্রন বর্জনের পরিবর্তে কি হবে? এই জায়গায় গ্রহণ করবে। একটা এক্সাম্পল দিয়ে দেখি যে গ্রহণ করবে, এরকম একটা এক্সাম্পল ধরো ক্লোরিন, এটা একটা পরমাণু, তাতে একটা ইলেকট্রন দিলাম,
তাহলে কি বিজ্ঞানের ভাষায় ক্লোরিনে কি হয়, একটা ইলেকট্রন বাড়লো না কমলো? অবশ্যই একটা ইলেকট্রন বাড়লো, প্লাস। আর বিজ্ঞানের ভাষায় বাড়লো মানে মাথায় কি হয়ে যায়, বিজ্ঞানের ভাষায় উল্টো কথাটা হয়, মাইনাস। মাথায় মাইনাস মানে আমি বুঝে নেবো তার একটা ইলেকট্রন বেশি আছে। আর ধরো সাপোজ ব্রোমিন, ব্রোমিন ব্রোমিনের পাশে প্লাস ই দিলাম, ই মানে হচ্ছে তার একটা ইলেকট্রন কি আছে, বেশি আছে, অর্থাৎ বি আর মাইনাস। বিজ্ঞানের ভাষায় কি বাড়া মানে বেশি থাকা মানে কি মাইনাস দেওয়া। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, উল্টো হয় বিজ্ঞানের ভাষায়। যদি বলো প্লাসের ক্ষেত্রে দেখাও, তাহলে আমি বলবো ধরো এনএ প্লাস মানে কি একটা ইলেকট্রন কম আছে, তার যদি একটা ইলেকট্রন দিয়ে দেওয়া হয় তাহলে আর কি প্লাস থাকলো না, হয়ে গেল এনএ সোডিয়াম। সব থেকে বেশি যে প্রশ্নটা আসে বা দিয়ে দেয় যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে, এই প্রশ্নটা আমি আরেকবার বলি, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে কিন্তু বিজারণ হয়। ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে মনে রাখবা, ক্যাথোডে হয় বিজারণ। এবার বিজারণের একটা এক্সাম্পল দেখো, আমি দেখাচ্ছি। বিজারণ মানে কি, ইলেকট্রন কি করবে, গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ হয় অ্যালুমিনিয়াম অর্থাৎ Al3+, এটার সাথে 3+ মানে কি তিনটে কম আছে, তাকে তিনটে ইলেকট্রন দিয়ে দিল, তাহলে আর তার থাকলো ঘাটতি থাকলো? আমার তিনটে ইলেকট্রন 3+ মানে কি আমার তিনটে কম আছে, আমি তাকে দিয়ে দিলাম। প্লাস দেওয়া মানে কি 3+ মানে কি প্লাস মানে হচ্ছে কম আছে। বিজ্ঞানের ভাষায় মাথায় প্লাস মানে হচ্ছে কম আছে, তাহলে আমার অ্যালুমিনিয়ামের তিনটে ইলেকট্রন কম আছে, তাকে আমি দিয়ে দিলাম তিনটে ইলেকট্রন, তাহলে আর ঘাটতি থাকলো না। তাহলে তার মাথায় কিছু বসবে, প্লাস মাইনাস কিছু বসবে, তার তো ঘাটতি থাকলোই না। তাহলে তৈরি হয়ে গেল শুধু অ্যালুমিনিয়াম, তার মাথায় না হবে প্লাস না। এইটা হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে বিক্রিয়াটা লেখো, তখন কিন্তু এইটা লিখতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা এদের যে জারণ বিজারণ হয় সেটা আমরা কিন্তু দেখব। আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করছি পরবর্তী টপিক নিয়ে।